আমি তোমার কাছে আর আসবো না, তুমি নিজেই আমার কাছে আসবে। দেখি কতদিন একা থাকতে পারো। আমাকে ধাক্কা দিয়ে পাশ থেকে কম্বলটা নিয়ে সোফায় শুয়ে পড়লো। আমার তো কি জানি হয়ে গেল। সাইফ কি করলো আমায়? আমার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি তো শেষ হয়ে যাচ্ছিলাম। যাচ্ছে তো যাচ্ছে, যাওয়ার আগে কি করে গেল? এসি বাড়িয়ে দিয়েছে ডেভিলটা। পুরো রুম ঠান্ডা হয়ে গেছে। আমার কি শীত করছে, শীতে কাঁপছি। যে একটা ছিল সেটা তো ডেভিলটা নিয়ে গেছে। আলমারি খুলে পাইনি। এত বড় ঘর, অথচ নিজের শুধু একটা কম্বল। ফকির একটা। আমি চুপি চুপি ডেভিলটার কাছে গিয়ে টান মেরে কম্বলটা নিয়ে নিলাম। ডেভিলটা আমার দিকে ঘুরে কম্বলের একটা কোণা টেনে ধরলো, তারপর বলল, কি একা একা ঘুম আসছে না? এত ছটফট করছো কেন? হ্যাঁ? মামা মানে? কম্বল টান দিতেই আমাকে সহ তার বুকের সাথে চেপে ধরে। আমাকে তার বুকের সাথে চেপে ধরাতে তার হার্টবিট আমি শুনতে পাচ্ছি। তার হার্টবিট শুনে যেন আমার হার্টবিট থেমে গেল। আমি তার বুকে একটা আস্তে করে কামড় বসিয়ে দিলাম। সে আমায় ছেড়ে দিল। কামড়ের জায়গায় হাত বোলাতে বোলাতে বললাম, এই গোলাপি, কামড় দিলা কেন? ইস, ব্যথা পেয়েছি তো। এইভাবে কেউ কামড় দেয়? একটা হাসি দিয়ে বললাম, এটা তো আদর দিয়েছি আপনাকে। একটা চোখ টিপ মেরে আমি খাটে শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে ভাবছি, এই বাবু যে আমার সাইফ হবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। এই বাবুটাকে তো আমি ভালোবাসি। সাইরা, তোকে এতগুলো ভালোবাসা। তুই ঠিকই বলেছিস, আমি এই বাবুর বাবুনি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সাইফ আমায় জড়িয়ে ধরে আমায় চুমু খাচ্ছে, আমাকে তার বাহু ডোরে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। হঠাৎ জোর করে আমার গালে একটা কামড় বসিয়ে দিল আর বলল, তুমি আমায় দিয়েছো, আর এখন আমি তোমায় দিয়ে তার প্রতিশোধ দিলাম। আর থাপ্পড়ের প্রতিশোধটাও কিন্তু নেব। কামড়ের জায়গায় হাত বুলাতে বুলাতে একটা চিৎকার দিলাম। খুব জোরে দিয়েছে, ব্যথা পেয়েছি তো তাই। কিন্তু চোখ খুলতেই আমি অবাক। শোয়া থেকে বসের সামনে তাকিয়ে দেখি ডেভিলটা আমার দিকে হাঁ করে অবাক চোখে তাকিয়ে আছে। আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখেছি? যাক বাবা, বাঁচা গেছে। হাতটা কখন জানি আমার গালে চলে গেছে, কিন্তু এইটা তো স্বপ্ন ছিল। ও গোলাপি, এভাবে চিৎকার করলে কেন? কি বোবা জিনে ধরেছিল নাকি? আমি সাইফের দিকে তাকিয়ে হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছি। হাসতে হাসতে আমি শেষ। হাসি থামাতেই পারছি না। সাইফ আমার দিকে ইশারা করে বলল, কি? আমি আবারও হাসছি। সাইফ এবার রেগে গেল। সকাল সকাল উঠে পাগল হয়ে গেল নাকি? এইভাবে হাসছো কেন? তার ঠোঁটের দিকে ইশারা করলাম। তারপর সাইফ উঠে আয়নার সামনে গিয়ে দেখতে লাগলো। আমি হাসছি তার ঠোঁট দেখে। সাইফের ঠোঁটে লিপস্টিক লেগে লাল হয়ে গেছে। সাইফ এসে জোর করে আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। আমি তার পিঠে কয়েকটা কিল দিলেও সে আমায় ছাড়লো না। অনেকক্ষণ পর সাইফ আমায় ছেড়ে দিল। তার টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাইফ যে এভাবে হুট করে এসে আমাকে কিস করবে আমি তো ভাবতেও পারিনি। বেশি হাসির মজা বুঝিয়ে দিল। সাইফ ওয়াশরুম থেকে বের হলে আমি ঢুকতেই সাইফ আমায় আটকে তার চুল ঝেড়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিল। তারপর একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আজব তো, ঠান্ডা পানি দিয়ে আমার পুরো মুখ ভিজিয়ে দিল। ডেভিল একটা। আমি ওয়াশরুমে ঢুকে একটা লম্বা শাওয়ার নিলাম। ইস, টাওয়ালটা আনতে নিতেই তো ভুলে গেছি। এখন কি করি? ঢোকার সময় দেখছিলাম সাইফ রুম থেকে বেরিয়ে গেছে, কিন্তু এভাবে না। আগে দেখা দরকার ডেভিলটা আছে কিনা। গেছে, যদি রুমে থাকে বলা তো যায় না। ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে উকি মেরে দেখছিলাম। হে আল্লাহ, ডেভিলটা তো সোফায় বসে আছে। আমাকে দেখে নিয়েছে, ভাগ্যিস বের হয়নি, নইলে তো আজ সবই শেষ। কি, দরজা বন্ধ করতে পারছি না কেন? এত ঠেলছি কিন্তু দরজা বন্ধ করতে পারছি না। আবার উকি দিয়ে দেখতেই আমি শক খেলাম। সাইফ দরজায় তার পা দিয়ে আটকে রেখেছে। জোরে জোরে ঠেলছি আর বলছি, কি করছেন আপনি? হ্যাঁ, এভাবে অসভ্যের মতো দরজা আটকে রেখেছেন কেন? আমি অসভ্যের মতো দরজা আটকে রেখেছি?
আর তুমি সভ্যের মতো উকি দিয়ে কি দেখছো? মনে মনে কি প্ল্যান করছো আমার ড্রামা কুইন? এর সাথে ঝগড়া করে কোনো কাজ হবে না। যদি ভিতরে ঢুকে পড়ে তাইলে তো সব শেষ। আমি খুবই নরম কণ্ঠে তাকে বললাম, এই শুনেন না, আমি না ভুল করে টাওয়াল আনিনি। যদি একটু দিতেন তাহলে খুব উপকার হতো। ও রিয়েলি? তুমি এত ভুল করো কিভাবে? প্লিজ দিন না। যদি না দিই? প্লিজ প্লিজ দিন না। কারো বিপদে সাহায্য করা কিন্তু খুবই মহৎ কাজ। আর আমি জানি আপনি খুবই মহৎ। দিন না সাইফ, প্লিজ। ওকে, আজকের জন্য সাহায্য করলাম, তবে মনে রেখো আমি কিন্তু এত মহৎ না। তারপর টাওয়ালটা ভিতরে দিতেই আমি নিয়ে দরজা আটকে দিচ্ছি, কিন্তু এখনো পারছি না। সাইফ আবার আটকে রেখেছে। আমি এবার বিরক্ত নিয়ে বললাম, কি হলো আবার? কি অসভ্য মেয়ে, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। ও আচ্ছা, ধন্যবাদ। তারপর সাইফ দরজা ছেড়ে দিলে আমি দরজা বন্ধ করে দিই, কিন্তু দরজা বন্ধ করতে করতে সাইফের কথাটা শুনলাম। সে বলছে, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো। আমি শাড়ি পরেই বের হলাম। সাইফ আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে আয়না দেখছি। শাড়িটা আকাশি কালার, ছোট গোল্ডেন পার। নতুন বউ যেহেতু কিছু তো অর্নামেন্টস পরতেই হবে। ব্যাগ থেকে ছোট বক্স বের করলাম, চেইন, আংটি আর দুলজোড়া পরলাম। না, তার জিনিস কিছুই পরবো না। কাল রাতেই তো সব সে খুলে নিয়েছে। আর এখন যেগুলো পরেছি সব আব্বুই দিয়েছে। আমার বার্থডে গিফট ছিল। মনে পড়ে গেল সেই স্পেশাল দিনটার কথা। আমার আব্বু বার্থডে সেলিব্রেট করা পছন্দ করে না, কিন্তু আমার সব ফ্রেন্ডসরা তাদের বার্থডে সেলিব্রেট করত আর আমায় ইনভাইট করত। তখন আমার খুব মন খারাপ হতো যে সবার বার্থডে সেলিব্রেট করা হয়, কিন্তু আমার বার্থডে সেলিব্রেট করা হয় না। যথাসময়ে চলে আসলো আমার বার্থডে। সকাল থেকে কান্নাকাটি শুরু করে দিলাম। আম্মু রাজি হলেও আব্বু রাজি না। অনেক কান্নাকাটির পর অবশেষে আব্বু রাজি হলো। আমার খুশি দেখে কে? আমার সব ফ্রেন্ডকে ইনভাইট করলাম। সন্ধ্যের দিকে সবাই আসলো আর কেকও চলে আসলো। ওয়াও, এত বড় কেক! আব্বুই অর্ডার দিয়েছিল চকলেট কেক, কিন্তু আব্বু এখনো এলো না। আমার মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। আম্মু ফোন দিলেও রিসিভ হচ্ছে না, কিন্তু আমিও যতক্ষণ আব্বু আসবে না কেক কাটবো না সিদ্ধান্তে বসে রইলাম। অনেকক্ষণ পর সবাইকে চমকে দিয়ে আব্বু হাতে এতগুলো বেলুন নিয়ে এসে আমাকে উইশ করলো। আমাকে আরো অবাক করে দিয়ে আমার গলায় স্বর্ণের চেইনটা পরিয়ে দিল। আর সেই দিনটা আমার জন্য খুব স্পেশাল। আমি অর্নামেন্টস গুলো পরে হালকা একটু সাজ দিলাম। উফ, চুল থেকে পানি পড়ে পিছনে পুরো ভিজে গেছে, তাই চুলগুলোর সামনে এক পাশে এনে মুছছি। আয়নার পিছনে চোখ যেতেই দেখি সাইফ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি পাত্তা দিলাম না। চুল মুছে নোজপিনটা ঠিক করছি, কারণ চুলের সাথে লেগে একটু ব্যথা পেয়েছি। আবার তার দিকে চোখ যেতেই দেখি সে এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘুরে পিছনে তাকাতেই সে চোখ নামিয়ে নিল। আমার তো খুবই রাগ লাগছে। আমি খেয়াল করেছি সে আমার পিছনে চুল সরে যাওয়াতে পিঠের যে অংশটা দেখা যাচ্ছিল সেদিকে তাকিয়েছিল। অসভ্য একটা। আমার বাসা থেকে যে লাগেজটা দিয়ে এসেছিল সেটা দেখছি আলমারির উপর। আলমারির উপর আমি নাগাল পাবো না, তাই লাফ দিচ্ছিলাম যাতে ধরতে পারি, কিন্তু পারছি না। লাফ দিয়ে বারবার ব্যর্থ হচ্ছি। ডেভিলটার দিকে তাকাতেই আমার মাথার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। এ তো দেখছি পুরো লুচু একটা, শয়তান একটা। চুপ থাকতে আর পারলাম না। রেগে তার কাছে যেতেই সে আমার দিকে তাকিয়ে নিজের ল্যাপটপ অন করলো। লজ্জা করে না এভাবে অসভ্যের মতো চুপি চুপি দেখতে? রাগী চোখে তাকিয়ে বলল, মানে? ন্যাকা সাচ্ছেন বুঝি? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এগুলো কিন্তু ভালো না। ল্যাপটপে কাজ করা ভালো না, আজ প্রথম শুনলাম। আমি সেটা বলিনি। তাহলে? আপনি যেটা করেছেন আমি সেটা বলিনি। আপনি যেটা দেখেছেন আমি সেটার কথা বলেছি। ল্যাপটপ দেখা ভালো না? আমি ল্যাপটপের কথা বলিনি। আপনি আমার এখানে দেখেছেন সেটার কথা বলেছি। আমি তোমার দেখছি, মানে বুঝলাম না।
রাগে দাঁতে দাঁত চেপে কিছুই না ইডিয়েট বলে চলে গেলাম। ড্রেসিং টেবিলের পাশে ছোট্ট টি টেবিলটা নিয়ে তার উপরে দাঁড়িয়ে আলমারির উপর থেকে লাগেজটা নেওয়ার চেষ্টা করছি। এই আলমারিটা বানাইছে কোন মিস্ত্রি? তাকে যদি একবার পাইতাম একটা লাথি মেরে ইন্ডিয়া পাঠাই দিতাম। এত উঁচু কেন করলো? টেবিলটার উপরে দাঁড়িয়ে ভালোভাবে নাগাল পাচ্ছি না। পা দুটো উপর করে নিতেই হঠাৎ টেবিলটা উল্টে আমি নিচে পড়ে গেলাম। চোখ বন্ধ করে ফেললাম। আজ আমি শেষ। চোখ আধ খুলেই দেখি টেবিলটার মুখ, তাও আমার দিকে বুড়ো কুচকে তাকিয়ে আছে। আমি পুরো চোখ খুলে তো রেগে মেগে শেষ। শয়তান লুচু অসভ্য, ছাড়ে নামায়। টেবিলটা আমার কোমর ধরেছে আর তার হাতের ওপর আমি। ছিছি, ছাড়েন বলছি, অসভ্য কোথাকার। অমনি ছেড়ে দিল আর আমি নিচে পড়ে গেলাম। এসবের মানে কি? কিছু না, ছাড়তে বলছো তাই ছেড়ে দিলাম। সে রুম থেকে বেরিয়ে গেল আর আমি ফ্লোরে ব্যথা পেয়েছি। ডেভিল একটা। যখন আমি লাফ দিয়ে লাগেজ নেওয়ার চেষ্টা করছিলাম তখন সে আমার কোমরের দিকে হা করে তাকিয়েছিল। হাত উপরে ছিল তাই কোমর থেকে শাড়ি সরে গিয়েছিল। আর ওই ইডিয়েটটা লুচু মার্কা লুকে তাকিয়েছিল। আর যখন পড়ে গেলাম ঠিক তখনই ওই জায়গায় হাত দিল। আর কি জায়গা পেল না লুচু একটা। না জানি জুইয়ের কোন কোন জায়গায় হাত দিয়েছে। পুরো রুমের অবস্থা দেখে মনে হচ্ছে যেন কাল রাত সত্যি বাসর হয়েছিল। কি অবস্থা! ছিছি, কেউ দেখলে কি ভাববে? আমি সব ফুলগুলো একত্র করে শাড়িতে কুড়িয়ে নিলাম। তারপর কোথায় ফেলবো ভাবতেই ব্যালকনির দিকে চোখ গেল। ব্যালকনিতে গিয়ে সব ফুল বাইরে ফেলে দিলাম। তারপর ছোট ছোট টবগুলো দেখছি ঠিক আমার ব্যালকনির মতো। গোলাপ আর বেলি ফুল, আহা কি সুবাস! বেটা বাবু দেখি ফুল গাছও লাগায়। হ্যাঁ, রুমে এসে নিচে যাবার জন্য সামনে এগুতেই দেখি সাইফ আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মাথায় আর পুরো গায়ে সব ফুল। ফুলের কয়েকটা গুচ্ছ তার গলায় ঝুলে আছে আর আমার দিকে রাগী লোকে তাকিয়ে আছে। আমি বুঝতে পেরেও না বুঝার ভান করে সামনে এগুতেই ডেভিলটা আমার হাত ধরে ফেলে। আমি চমকে গেলাম। আমাকে টেনে তার সামনে এনে বলল, এসবের মানে কি? কিসের মানে? ময়লা ফেলার আগে চোখ দিয়ে দেখে নিতে পারো না যে নিচে কেউ আছে কিনা? আমি অবাক হয়ে বললাম, আমি কোনো ময়লা নিচে ফেলিনি। সাইফ তার ফুল ছড়ানো ছিটানো শরীরের দিকে ইশারা করে বলল, তাহলে এসব কি? একটা হাসি দিয়ে বললাম, এগুলো তো ফুল, আপনি ফুল চিনেন না? যাই হোক না কেন, তাই বলে যেখানে সেখানে ফেলবা? পুরো রুমটা তো নোংরা করে রেখেছেন তাই পরিষ্কার করেছি আর পরিষ্কার করে নিচে ফেলেছি। এখানে এত রিয়েক্ট করার কি আছে? সাইফ জোর করে তার কাছে টেনে নিল। কি করছেন আপনি? ছাড়েন আমায়, লাগছে তো। লাগলে লাগুক, উল্টোপাল্টা কাজ করো কেন? এখন তোমার জন্য আমায় আবার শাওয়ার দিতে হবে। বলেই আমাকে একটা ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করছি। কি পেয়েছি আমার সে? যখনই ইচ্ছা কাছে টানবে আবার যখন ইচ্ছা দূরে ঠেলে দেবে। অসভ্য একটা। আমি কি তার জুই যে গায়ে পড়ে কথা বলবো বা ঝগড়া করবো? হঠাৎ টেবিলটার মোবাইল টোন বেজে উঠলে আমি মোবাইল হাতে নিয়ে দেখি আমার শ্রদ্ধেয় আম্মু, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো, আর তোমরা কেমন আছো? আব্বু কেমন আছে? সাইরা আর ভাইয়া কেমন আছে? সবাই ভালো আছে? নাস্তা করেছিস? না, তোমরা করেছো? কিন্তু তুই এখনো নাস্তা করিসনি কেন? আর জামাই কই? সবাই কি এখনো ঘুম? বাবু উঠে গেছে আর সবাই ঘুমে কিনা আমি জানি না, কারণ আমি এখনো রুমে। বাবুটা আবার কে? কে আবার? তোমাদের জামাই আর কি। হঠাৎ আম্মুর থেকে সাইরা ফোন কেটে নিল আর বলল, I miss you so much. আই মিস ইউ এতগুলা। I love you, আফুনি। কেমন আছিস বাবুর বাবুনি? আর বাবুনির বাবুটা কেমন আছে? সাইরা, এটা ঠিক না, আমি কিন্তু বাবুর বাবুনি না। আচ্ছা, কেমন আছিস আগে সেটা বল। আর ভাইয়া কেমন আছে? ভাইয়া কি রোমান্টিক নাকি? ওই বুড়ি, ছোট মেয়ের মতোই থাক, বেশি পেকে গেছিস। আমরা ভালো আছি। আম্মু কিছু বলেছে তোকে? কি বলবে? কিছু বলেনি তো। কোনো কিছু হয়েছে?
একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? কি সেটা? তিশান ভাইয়া মারা গেছে। আমার তো কথাটা শুনে মাথায় বাজ পড়লো। কি বলছে সাইরা? সাইরা, তুই কি বলছিস? এটা কি সত্যি? কখন হলো? কাল রাত 1টায়। আম্মু তোকে বলতে নিষেধ করেছে, তারপরও আমি তোকে বললাম। তুই আম্মুকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, এখন রাখি। ওকে বাই। বাই। সাইরার মুখ থেকে কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। হঠাৎ ওয়াশরুম থেকে টুপ করে ডেভিলটা বের হলো। পুরো শরীরে কিচ্ছু নেই, টাওয়ালটা ছাড়া। তার উদাম বুকটা দেখে আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। সাদা কালোর ওপর কালো কালো ছোট ছোট লোম যেন তার দিকে আকৃষ্ট করছে। তাকিয়ে আছি আমি তার দিকে। শুনেছি ছেলেদের বুকে লোম বেশি হলে নাকি তাদের ভালোবাসাও বেশি হয়। তাইলে কি ডেভিলটার? না না, এ তো একটা পাষাণ। খালে ঝগড়া করে, একটুও ভালোবাসে না। ভালোবাসে তো ওই শাকচুন্নি জুইকে। সাইফ আমার মুখের সামনে চুটকি বাজিয়ে ইশারায় বলল। একটু লজ্জা পেলাম, কিন্তু সেটা ডেভিলটাকে বুঝতে দিলাম না। কিছু না। সাইফ আমার হাত ধরে বলল, কিছু না বললেই হলো। কিছু না, এর মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে, সেটা আমি বুঝতে পারি। তার দিকে একটু রাগি চোখে তাকিয়ে, আপনি কোজো বুঝতে পারেন? সাইফ আমাকে একটু কাছে টেনে বলল, আমি তোমার কাছে আসলে কি তোমার কিছুই ফিল হয় না? এমনিতেই তো শেষ হয়ে যাচ্ছি, কথাও বলতে পারছি না। তারপরও কাপা কাপা কণ্ঠে বললাম, না না তো। এবার সাইফ আমাকে তার বুকের সাথে একদম জোরে চেপে ধরলো। সত্যি কি কিছু ফিল হয় না? আবারও কাপা কাপা কণ্ঠে বললাম, না না তো, কি ফিল হবে? আমার তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কথাও বলতে পারছি না। সাইফ আমার কাছে আসলে তো আমার অবস্থা আর ঠিক থাকে না, পাগল হয়ে যাই। আর এখন তো তার সাথে চেপে ধরেছে। আমার ভিতর তো তুফান শুরু হয়ে গেছে। তাহলে তুমি এইভাবে কাঁদছো কেন, আর এইভাবে কথা বলছো কেন? কই না না তো। খট করে একটা শব্দ হতেই দেখি দরজার পাশে সামিহা দাঁড়িয়ে আছে। আমাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। সাইফ আমায় ছেড়ে আলমিরা থেকে কাপড় নিয়ে পড়া শুরু করলো, আর আমি খুবই লজ্জা পেয়ে লাল হয়ে গেলাম। এদিকে ভাইয়ের রোম্যান্স, আর অন্যদিকে বোনের এন্ট্রি। কাপড় ঠিক করছি। কি কিছু বলবি? সামিয়ার দিকে তাকিয়ে, সামিয়া আমার দিকে তাকিয়ে। ভাবিকে মা ডাকছে। তারপর সামিয়া ভিতরে এসে আমাকে ওপর থেকে নিচে দেখে নিল, তারপর বলল, ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে। সামিয়ার কথাটা শুনে আমার খুব খুশি লাগলো। সাইফের দিকে তাকিয়ে দেখি বাবু মশাই পুরো শরীরে স্প্রে করতে করতে শেষ হয়ে যাচ্ছে। এত স্প্রে করার কোনো দরকার আছে নাকি? এমনিতেই শরীর দেখে পাগল হয়ে যাচ্ছে, তার উপর মন মাতানো ঘ্রাণ। এত সেজে গুজে স্প্রে মেখে ব্যাটার ডেভিলটা যাচ্ছে কই? সামিয়ার কথাটা বোধহয় ডেভিলটার কানে যায়নি। আমার দিকে তো একবারও তাকালো না। সামিহা আমার হাত ধরে বলল, ভাবি চলো, মা আর ফুপিরা অপেক্ষা করছে। হ্যাঁ চলো। ভাইয়া নাস্তা রেডি, মা বলেছে খেয়ে যেতে। সাইফ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। সামিহা আমার হাত ধরে আমাকে কোনো একটা রুমে নিয়ে গেল। মনে হয় এটা মায়ের রুম। মা আর দুই ফুপি আর দুজন মহিলা খাটে বসে আছে। আমি সবাইকে সালাম করলাম। মা আমাকে সবার সাথে আবার পরিচয় করিয়ে দিচ্ছে। চিনতে পেরেছো? এরা হচ্ছে তোমার ফুপি, এটা বড় আর এটা ছোট। কেন ভুলবে আমাদের? ঠিক বলছি না বৌমা? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ। তারপর মা অন্য দুইজন মহিলাকে আঙুল দিয়ে ইশারা করে বলল, ইনি হচ্ছে তোমার বড় মামি আর ইনি ছোট মামি। আমি তাদের সালাম করলাম। আমাদের বাবুর জন্য আমরা তো বেস্টটাই আনবো, তাই না? সবার মুখে আমার এত প্রশংসা শুনে আমার শাশুড়ির মুখ তো সেইরকম একটা হাসি ফুটলো। আমার মাথায় হাত বুলিয়ে দিল। তোমার হাতে চুড়ি নেই কেন? আসলে মা, আপনার ছেলেই রাতে আমার থেকে সব চুড়ি খুলে নিয়েছে, তাই আমি। সবাই আমার দিকে হাঁ করে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো খেয়াল করিনি। মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। ছি ছি, কি বলে ফেললাম আমি সবার সামনে। ছোট পুপি আমাকে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল রুমে, এনে আমার দিকে রাগি একটু ভাবে তাকালে। আমি মন খারাপ করে নিচে তাকাই, অমনি ফুপি হাসতে হাসতে শেষ। আমি ফুপির দিকে তাকিয়ে
সরি পুপি। পুপি আমায় জড়িয়ে ধরে বলল, পাগলি একটা। সামনে থেকে কথা সাবধানে বলবা, সবার মাইন্ড তো আর একরকম না। আমিও সামান্য লজ্জা পেলাম। তো এবার বলো, বালা কই? অভিমানী সুরে বললাম, আপনাদের ছেলে খুলে নিয়েছে, রিংটাও নিয়ে নিয়েছে, সেগুলো নাকি তার জিনিস। আচ্ছা ঠিক আছে, বাবু আসুক, ওরে আমি বকে দিব। আমার নতুন বউ থেকে এসব খুলে নিলি কেন? একটু পরেই সাইফ রুমে এলো। রাক্ষসটা বোধহয় কি এসেছে, ঠোঁটের পাশে খাবার লেগে আছে আর মুখে কিছু চিবোচ্ছে। রাক্ষস একটা। আমি এদিকে খিদে মরছি আর সে এক সাগর খেয়ে এসেছে, একটুও আমার চিন্তা করে না। তার বাসায় তো আমি নতুন, সে তো আর নতুন না। ফুপি গিয়ে ডেভিলটার কান ধরে আমার সামনে নিয়ে এলো। আগে বল, এমন করলি কেন? কি করেছি আবার আমি? ছাড়ো, লাগছে তো। বউয়ের চুড়ি আর রিং খুলে নিয়েছিস কেন? এবার সাইফ আমার দিকে বাঁকা চোখে তাকালো, মুখটাকে কেমন জানি বাংলার পাঁচের মতো করে ফেললো। আমি তার থেকে চোখ ফিরিয়ে নিলাম। ফুপি, তোমাদের বউয়ের জিনিস আমি তাকে দিয়ে দেবো। তারপর ফুপি সাইফের কান ছেড়ে দিয়ে বলল, বউকে একদম জ্বালাবি না, বউয়ের খেয়াল রাখবি। হুম। ফুপি আমার কাছে এসে বলল, হয়েছে, এবার বকে দিয়েছি, তোমায় আর জ্বালাবে না। যদিও বা উল্টাপাল্টা কিছু করে আমায় বলে দিবা, কেমন? তারপর ফুপি রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নাস্তা খেতে নিচে যেতে বলল। আমি যাবই বা কিভাবে? যাবার আগেই তো ডেভিলটা পথ আটকে দিল। চুড়ি খুলে নিয়েছে, রিং খুলে নিয়েছে, ঘোমটা খুলেছে, আর জড়িয়ে ধরেছে, আর চুমুও খেয়েছে। সব বলেছো তো ঠিক মতো। মানে? তোমাকে জ্বালানো তো এখনো শুরুই করিনি, তবে খুব তাড়াতাড়ি শুরু করবো। উল্টোপাল্টাও করবো কিন্তু। একটা চোখ টিপ মেরে ডেভিল মার্কা হাসি দিয়ে মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি ডেভিলটার কথার আগা মাথা কিছুই বুঝলাম না। নিচে গিয়ে ফুপি মামি সবার সাথে বসে নাস্তা করলাম। বাবা, সাইফ আর ফুপা মামারাও নাকি প্রথমে নাস্তা করে বেরিয়ে গেছে। এখন আমরা মেয়েরা সামিহার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। বড় আর ছোট ফুপি অনেক ভালো, বড় মামিও ভালো, তবে ছোট মামিটা একটু খোঁচা মেরে কথা বলে, দোষ ধরতে চায়। আমার সাথে কথা বলে, খালি এটা জিজ্ঞেস করে ওটা জিজ্ঞেস করে, মানে রান্না বান্না পারি কিনা, কাজকর্ম কদ্দূর পারি, এসব আর কি। আর সামিহা তো আমার 1 বছরের জুনিয়র। তারপরও ভালোই হলো একজন ফ্রেন্ড পেলাম। সামিহার থেকে জানতে পারি সাইফ নাকি বাবার সাথে ব্যবসাও সামলায়, কিন্তু মাঝে মাঝে কলেজ যায় ফ্রেন্ডের সাথে মজা করতে যায়, নাকি অন্যদের 12টা বাজাইতে যায়। শয়তান একটা, সবসময় জুইয়ের পিছনে পড়ে থাকে। সামিহার কাছ থেকে আরো শুনছি আমার শাশুড়ি মা নাকি জুইকে মোটেও পছন্দ করে না। কয়েকবার বাসায় এনেছিল সাইফ, মা নিষেধ করাতে আর আনেনি। সাইফকেও নাকি জুইয়ের সাথে মিশতে মানা করেছে, তবে সাইফের নাকি এত তাড়াতাড়ি বিয়ে করার মত ছিল না, কিন্তু মা জোরাজুরিতে বিয়ে করেছে। বিয়ের কথা বললেই নাকি বারবার এড়িয়ে যেত। সাইফরা ভাই বোন কয়জন আমি সেটা পর্যন্ত জানতাম না, আজকেই জানলাম সামিহার থেকে। আমার একটাই স্বামী আর একটাই ননদ। সাইফরা নাকি 2 ভাই ছিল, তার ছোট ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে 3 বছর আগে। শুনে খারাপ লাগলো। হঠাৎ অ্যাক্সিডেন্টের কথা শুনে তিশান ভাইয়ের কথা মনে পড়লো। তিশান ভাইও আমাকে একটা নজর দেখতে চেয়েছিল, কিন্তু তার সাথে শেষ দেখাটাও হলো না। না জানি তিন্নির অবস্থা কেমন, কলেজ যাব কি যাব না বুঝতেও পারছি না। মা কিংবা সাইফ কেউ তো বলল না, থাক বললে যাব। সারাদিন সবার সাথে গল্প করে কাটিয়ে দিলাম। সন্ধ্যের দিকে মামি আর পুপিরা চলে গেল। পুরো ঘরটা খালি হয়ে গেছে। বাসায় আমি, সামিহা আর মা ছাড়া কেউ নেই। কাজের একটা মেয়ে আছে, নাম ময়না, খুবই মিশুক, খালি জিজ্ঞেস করে কি লাগবে কি করব। মেয়েটা খুবই ভালো। মামিরা যাওয়ার একটু পরেই সাইফ এলো। আমি নিচে সামিহার সাথে বসে বসে টিভি দেখছিলাম। সাইফকে দেখেও আমি না দেখার ভান করলাম। ভাবি তুমি উপরে যাও, কেন? ভাইয়া এসেছে, যদি কিছু লাগে। না চাওয়া সত্ত্বেও উপরে গেলাম। নতুন বউ বলে কথা, রুমে ঢুকেই আমার মাথার মেজাজটা 100তে 100 খারাপ হয়ে গেল। পুরো রুমের অবস্থা খারাপ। ফ্লোরে আর খাটে আমার সব কাপড় এলোমেলো ভাবে পড়ে আছে। আমার সেই পছন্দের ভ্যানিটি ব্যাগটাও নিচে পড়ে আছে।
আমি বিকেলেই তো সব জামা কাপড় আলমারিতে গুছিয়ে রেখেছি। এসব করলো কে? ডেভিলটা তো সোফায় বসে আছে। আমি দৌড়ে গিয়ে ফ্লোর থেকে কাপড় তুলছি আর বলছি, কোনো অসভ্য করেছে এসব? এভাবে তাণ্ডব চালিয়েছে আমার জিনিসের উপর। ব্যাগটা হাতে নিয়ে আমার রাগ আরো চরমে উঠে গেল। আমার পছন্দের এত সুন্দর ব্যাগ থেকে কয়েকটা বড় বড় পাথর পড়ে গেছে, মনে হয় ফ্লোরে ছুঁড়ে মারার কারণে। আমি সাইফের সামনে গিয়ে রাগী সুরে বললাম, এসবের মানে কি? আমার কাপড় চোপড় নিচে ফেলেছেন কেন? চোখ নামিয়ে কথা বলো। আর রাগ আমার সাথে একদম দেখাবে না। এটা আমার ঘর, আমার রুম, আমার আলমারি। আর তুমি কালকে আমার সাথে সব দখল করে দিয়েছো। আলমারির পুরো অর্ধেকটা জায়গা দখল করেছো, আর আমার সব কাপড় এক সাইডে সরিয়ে রেখেছো। আমি এখানে দৌড়ে দৌড়ে চলে আসিনি, আমাকে আনা হয়েছে। এখন এই ঘর, এই রুম আর এই রুমের প্রতিটা জিনিসের উপর আমার অধিকার রয়েছে, এমনকি আপনার উপরও। ও রিয়েলি? আমার উপরও তোমার অধিকার আছে? আর তোমার উপর কি আমারও? বুড়ো নাচিয়ে কথাটা বলে এক হাতে টাই খুলছে আর আমার দিকে এক পা এগুচ্ছে। আরে এই গাধার চোখ কানা নাকি? কাপড় তো সব এখনো নিচে পড়ে আছে, আর ডেভিলটা আমার কাপড়ের উপর দিয়েই জুতা সহ আমার দিকে এগুচ্ছে। কাপড় সব নোংরা করে ফেলেছে। আমার চোখ বড় বড় করে বললাম, ওই চোখ কানা নাকি? নাকি নাকের জন্য দেখতে পান না? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, এটা কি তুমি জানো না? স্বামীর সাথে কি এইভাবে কথা বলে? কি ইডিয়েট তুমি গোলাপি। বলেই আমার কোমর ধরে টেনে আমাকে তার কাছে নিয়ে গেল। সাইফের শরীরের সেই ঘ্রাণটা আমার নাকে এসে লাগলো। শরীরটা এক অজানা শিহরণে কেঁপে উঠল। সাইফের শার্টের বোতাম দুটা খোলা, বুকটা দেখা যাচ্ছে। জানি না সাইফের স্পর্শে আমি পাগল হয়ে যাই কেন। সাইফ আমাকে ঘুরিয়ে আমার থেকে 2 হাত শাড়ির ভেতরে ঢুকিয়ে পেটে রাখলো। আর আমি তো এখন কোনো এক অজানা দেশে হারিয়ে গেলাম। কিছুই বলছি না তাকে, চুপ করে সব উপভোগ করছি। আমার যে তার স্পর্শ খুবই ভালো লাগছে। তারপর কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে মুখটা কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, এই গোলাপি, তোমার চোখের কাজল পুরো লেপটে গেছে, দেখতে পেতনির মতো লাগছে। তারপর জোরে জোরে হাসতে লাগলো। আমার তো রোমান্টিক ফিলিংসের 12টা বেজে গেল। ভেবেছিলাম অন্য কিছু, আর হলো কি তার পুরোপুরি উল্টো। এমন সময়ে কেউ এমন অকাণ্ড করে আমাকে নাকি পেতনির মতো লাগছে। তবে গাধাটা আমাকে এখনো জড়িয়ে রেখেছে। আমি রেগে তাকে একটা ধাক্কা দিলাম, বললাম, এসবের মানে কি? পেতনি আমি না, আপনার জুই। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমি ফ্লোরে থেকে কাপড় তুলতে তুলতে বললাম, আমার জিনিসের আবার হাত দিলে কিন্তু খবর আছে, এগুলো আমার আব্বু দিছে, সো হাত দেওয়ার কারোর অধিকার নেই। তারপর সব কাপড় আবার লাগেজে ঢুকিয়ে এক পাশে রেখে দিলাম। আর এখন যেটা পরে আছো সেটা তো আমার। ডেভিল মার্কা লুকে তাকিয়ে আছে, সাথে দুষ্টু হাসি। আমার রাগ লাগছে আর সে হাসছে। আবার গায়ে লাগে এমন কথাও বলছে। ছি, কেমন মানুষ আপনি? জিনিস দিয়ে আবার খোটা দেন। লাগবে না আপনার জিনিস, সব জুইকে দিয়েন। কল দিব নাকি জুয়ের কাছে কথা বলবা? আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। আপনার ইচ্ছে হলে আপনি বলেন। আমার কারো সাথে কথা বলে অযথা সময় নষ্ট করার কোনো মানে হয় না। জুই তো তার নানু বাসায় গেছে, ও এখনো জানে না যে তুমি ওর জায়গা দখল করে নিয়েছো। যখন জানবে তোমায় তো আস্ত রাখবে না। আমার শরীর দিয়ে আগুন বের হচ্ছে। কি বলছে এই ডেভিলটা? জুই আমায় আস্ত রাখবে না, আর আমি ওর জায়গা দখল করে নিয়েছি? পেয়েছি কি আমাকে এই ডেভিলটা? সাইফ খাটে বসে বসে মোবাইল টিপছে আর এই কথাগুলো আমায় বলছে। আমি গিয়ে সাইফের কলার ধরতেই সে শুয়ে পড়ে আর আমি তার উপর পড়ি। কিন্তু আমার এসব খেয়ালই নেই। ভীষণ রেগে আছি যে তার বুকে কয়েকটা কিল বসিয়ে বললাম, শয়তান, তুই কি বললি? জুই আমায় আস্ত রাখবে না, আর আমি ওই শাকচুনির জায়গা দখল করেছি? কি করবে আমায় জুই? শাকচুনিরে তো আমি সাগরে চুবাবো, আর আপনারেও চুবাবো। সাইফ আমাকে চেপে ধরে উঠ করে উল্টো হয়ে আমাকে তার নিচে ফেলে দিয়ে তার সব ভার আমার উপর ছেড়ে দিল। চেহারা দেখে তো মনে হয় খুবই ইনোসেন্ট, আর রিয়েলিটি তো নাগিনি। কখন সবল মারবে তো বুঝতে পারিনি। আমি সাইফকে ধাক্কাচ্ছি যেন আমার উপর থেকে সরে যায়, কিন্তু না, সে তার কথা বলেই যাচ্ছে। আমিও কিছু বলতে পারছি না।
কারণ ঠোঁট দুটো যে তার আঙুল দিয়ে আটকে রেখেছে। সাইফের ঠোঁট দুটো দেখে আমার তো ইচ্ছে করছে একটা চুমু খেতে, তবে লজ্জা করছে আমার। একটা ছেলে যে একটা মেয়ের উপর থাকলে মেয়েটার যে কেমন ফিলিংস হয় সেটা একটা মেয়েই বুঝে। লজ্জাও লাগছে আমার, লজ্জায় তার চোখের দিকে তাকাতেও পারছি না। কিন্তু ডেভিলটার একটুও লজ্জা নেই, আমার চোখে চোখ রেখে কথা বলছে, কিন্তু আমি তো চোখ নামিয়ে ফেলেছি। ডেভিলটা ধীরে ধীরে তার মুখটা আমার দিকে আনছে, আমার ঠোঁট জোড়া কাঁপছে। কি হচ্ছে এটা? চোখ বন্ধ করে ফেললাম, পারছি না আর তার দিকে তাকিয়ে থাকতে। এতটা বেহায়া আমি না। হঠাৎ রিংটন বাজাতে আমি চোখ খুলি, দেখি ততক্ষণে ডেভিলটার ঘোর কেটে গেছে। সে হুড়মুড় করে উঠে গেল, আর আমিও উঠে কাপড় চোপড় ঠিক করছি। সাইফ ফোন হাতে নিয়েই একবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো, তারপর তার দিকে তাকালাম, কিন্তু সাইফ আমায় কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমি সাইফের মুখ দেখেই বুঝতে পেরেছি ফোনটা কে করেছিল। নিশ্চিত জুই হবে। আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। এই জুইটা সব সময় একটু বেশি বাড়াবাড়ি করে। অন্যের স্বামীকে কল করার কি দরকার? গায়ে পড়ে কথা বলার স্বভাব এখনো যায়নি শাকচুনিটার। আগে এক কথা ছিল, কিন্তু সাইফ তো এখন আমার স্বামী। জুইকে তো আমি দেখে নিব। আগে এই ডেভিলটাকে ঠিক করতে হবে, ঠিক না হলে মেরে মেরে তক্তা বানাবো। সামিহা রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে